হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম সবাইকে ইন্স্যুরেন্স উইজডম চ্যানেলে। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি IC 72 মোটর ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 3, দ্যাট ইজ টাইপ অফ মোটর ভেহিকেলস, ডকুমেন্টস অ্যান্ড পলিসিস। এই চ্যাপ্টার 3 এর পার্ট 1 আমরা এর আগের ভিডিওতে পড়েছিলাম, আর এই ভিডিওতে আমরা পড়বো চ্যাপ্টার 3 এর পার্ট 2। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব মোটর ইন্স্যুরেন্স ডকুমেন্টস। কি কি ডকুমেন্টস দরকার মোটর ইন্স্যুরেন্সের জন্য। প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে প্রপোজাল ফর্ম। কি এটা দেখে নাও। The proposal form is the basis of motor insurance contract. It is so designed as to elicit all information necessary for a proper evaluation and for rating of the risk. তাহলে proposal form হচ্ছে এমন একটা ডকুমেন্ট যার মধ্যে সমস্ত ইনফরমেশন থাকছে। কি বিষয় ইনফরমেশন থাকছে? যে রিস্কটাকে কভার করানোর জন্য ইন্স্যুরেন্স কোম্পানি রিস্কটাকে অ্যাকসেপ্ট করছে, সেই রিস্কটার সম্বন্ধে সবকিছু সে জানতে পারে, এবং সেটা জানার পরেই সে ডিসিশন নেবে যে সেই রিস্কটাকে সে অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে, এবং যদি সেটাকে অ্যাকসেপ্ট করে তাহলে তার রেটিং কি হবে, তার প্রিমিয়াম কি হবে, তার টার্মস অ্যান্ড কন্ডিশনস কি হবে, সেগুলো সবকিছু ডিপেন্ড করছে এটা জানার পরে। ওকে, এবার আমরা দেখবো যে এই প্রপোজাল ফর্মের মধ্যে কি কি থাকে। যেটা প্রথমেই থাকে সেটা হচ্ছে পার্টিকুলার অ্যাবাউট দ্য প্রপোজার। অবশ্যই যে প্রপোজার মানে কি, যে এখানে ইনসিওর্ড পার্সন, তার বিভিন্ন রকম তার বিভিন্ন পার্টিকুলার জানতে হবে। যেরকম তার নাম, তার অ্যাড্রেস, তার অকুপেশন, তার কোনো ফিজিক্যাল ডিসেবিলিটি আছে কিনা, তার মেন্টাল কন্ডিশন কিরকম, তার প্রিভিয়াস কিরকম রেকর্ড রয়েছে ড্রাইভিংয়ের, এগুলো সমস্ত কিছু জানতে হবে। ওকে, নেক্সট আমরা দেখবো কি ডিটেলস অফ ভেহিকেল টু বি ইনসিওর। মানে যে ভেহিকেলটা ইনসিওর করার জন্য সে এসেছে সেই ভেহিকেলের সমস্ত ডিটেলস জানার দরকার। যেরকম সেই ভেহিকেলের রেজিস্ট্রেশন নম্বর প্রথমেই আসছে, তারপরে তার মেক মডেল আসছে, তার ইয়ার অফ ম্যানুফ্যাকচারিং আসছে, এগুলো সমস্ত কিছু, তার টাইপ অফ বডি কি, তার সিটিং ক্যাপাসিটি কি রয়েছে, তার কিউবিক ক্যাপাসিটি কি রয়েছে, আনল্যান্ডেড ওয়েট কি রয়েছে, এগুলো সমস্ত কিছু জানার দরকার পড়ছে। নেক্সট হচ্ছে ডিটেলস অফ আদার ভেহিকেলস। আদার ভেহিকেলস মানে কি, যে ওই ইনসিওর্ড পার্সনের মানে যে প্রপোজার, তার কোনো অন্য কোনো ভেহিকেল আছে কিনা। যদি কোনো ভেহিকেল থাকে তাহলে তার সেই ভেহিকেলের ডিটেলস অফ অ্যাক্সিডেন্ট লাস্ট 3 থেকে 5 বছরের, তার সেখানে কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা বা তার সে কি হিস্ট্রি রয়েছে সেটাও প্রপোজাল ফর্মে থাকছে। নেক্সট হচ্ছে ডিটেলস অফ ইন্স্যুরেন্স হিস্ট্রি। অবশ্যই ইন্স্যুরেন্স হিস্ট্রি কি রয়েছে তার পাস্টে সেটা জানার দরকার আছে। সেখানে কোনো রকমভাবে সে ডিফল্টার কিনা, সে কোনোভাবে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ফ্রড করেছে কিনা, এগুলো সব কিছু জানতে হচ্ছে। নেক্সট হচ্ছে কোশ্চেন্স রিলেটিং টু এক্সট্রা বেনিফিটস। এবার এখানে আসছে যে কিছু এক্সট্রা বেনিফিটস যদি সে চায় তাহলে সেক্ষেত্রে তাকে অ্যাডিশনাল প্রিমিয়াম দিতে হবে, সুতরাং সেগুলোর জন্য এখানে কোশ্চেন থাকছে। নেক্সট হচ্ছে সার্টেন আদার পার্টিকুলার, কিছু আলাদা আরো কিছু ব্যাপার জানার থাকছে। যেরকম যদি এটা কমার্শিয়াল ভেহিকেল হয়, যে ভেহিকেলটা ইনসিওর করানোর জন্য প্রপোজার এসেছে, তাহলে সেক্ষেত্রে সেই কমার্শিয়াল ভেহিকেলের পারমিট কি রয়েছে। যদি সেটা প্যাসেঞ্জার ভেহিকেল হয় তাহলে সেখানে প্যাসেঞ্জার ক্যারিং ক্যাপাসিটি কি রয়েছে, এগুলো সমস্ত কিছু জানতে হচ্ছে। আর লাস্টে হচ্ছে ডিক্লারেশন ফর্ম। ডিক্লারেশন একটা ক্লজ থাকে, সেই ক্লজটার মধ্যে একটা ওয়ারেন্টি থাকে যেখানে বলা হচ্ছে যে এই এতক্ষণ অবধি যা যা ডিটেলস প্রপোজার প্রোভাইড করলো ইন্স্যুরেন্স কোম্পানিকে, সেই সমস্ত ডিটেলস হচ্ছে কারেক্ট, এবং সেই ডিটেলসগুলোর জন্য দায়ীকে এই প্রপোজার, মানে তার এই ইনফরমেশনগুলোর ভিত্তিতেই ইন্স্যুরেন্স কোম্পানি এই রিস্কটাকে অ্যাকসেপ্ট করছে। যদি অ্যাকসেপ্ট করে, রিজেক্টও করতে পারে। সে যদি মনে করে যে না এইটা অ্যাকসেপ্ট করা যাচ্ছে না, তাহলে সে রিজেক্ট করতে পারে, এবং অ্যাকসেপ্ট করলেও তার রেটিং কি হচ্ছে, তার টার্মস অ্যান্ড কন্ডিশন কি হচ্ছে, এগুলো সব কিছু ঠিক হবে। ওকে, এই প্রপোজাল ফর্মের উপর ডিপেন্ড করে। নেক্সট আমরা দেখবো কি সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স। সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স কি বলছে দেখো, বলছে দিস ইজ আ ডকুমেন্ট এভিডেন্সিং দ্যাট আ মোটর ভেহিকেল ইজ ইনসিওর্ড এগেইনস্ট থার্ড পার্টি লায়াবিলিটি অ্যাজ রিকোয়ার্ড আন্ডার মোটর ভেহিকেল অ্যাক্ট 1988। তাহলে এই সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্সে বলা হচ্ছে যে এই মোটর ভেহিকেল যার রেজিস্ট্রেশন নাম্বারটা এত, সেখানে এটাকে রেজিস্টার্ড করা হচ্ছে। এবং আমরা জানি কি মোটর ভেহিকেলের ক্ষেত্রে কম্পালসারি ইন্স্যুরেন্স হচ্ছে থার্ড পার্টি লায়াবিলিটি ইন্স্যুরেন্স। এটা কম্পালসারি, এটা ইনসিওর্ডকে অবশ্যই করতে হবে। থার্ড পার্টি লায়াবিলিটি ইন্স্যুরেন্স করা না থাকলে কোনো মোটর ভেহিকেল রাস্তায় চলতে পারবে না অ্যাজ পার মোটর ভেহিকেল অ্যাক্ট 1988। নেক্সট দেখো কি বলছে, দ্য ইন্স্যুরেন্স কোম্পানি ইজ আন্ডার আ ডিউটি টু ইনফর্ম দ্য রেজিস্টারিং অথরিটি
that the policy has not followed the cover note within 7 days of expiry of the cover note. মানে যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি সেই ভেহিকেলটাকে সেই ভেহিকেলটার পলিসি যদি ইস্যু করতে না পারে, তাহলে 7 দিনের মধ্যে তাকে কভার নোট এক্সপায়ার করার 7 দিনের মধ্যে তাকে রেজিস্টারিং অথরিটিকে জানাতে হবে যে সেই ভেহিকেলটাকে ইনশিওর করা হয়নি এখন অবধি। সেই ভেহিকেলটা যদি রাস্তায় চলছে তাহলে সেটার কিন্তু চলার পারমিশন নেই, তো সেটা যেন রেজিস্টারিং অথরিটি দেখে। এবার এই কভার নোট কাকে বলে সেটা আমরা এই পার্টেরই একটু পরে পড়বো, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রাইভেট কার অ্যান্ড মোটর সাইকেল সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স। মানে কি বলতে চাইছে এটাই যে সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স যখন প্রাইভেট কারের জন্য হচ্ছে বা মোটর সাইকেলের জন্য হচ্ছে, তখন সেখানে কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট থাকছে, সেই সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্সে কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট থাকছে যখন সেই ইন্স্যুরেন্সটা হচ্ছে প্রাইভেট কার এবং মোটর সাইকেলের জন্য। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স কিন্তু বিভিন্ন ভেহিকেলের জন্য বিভিন্ন হতে পারে। যেরকম সেটা প্রাইভেট কার হতে পারে, সেটা কমার্শিয়াল ভেহিকেল হতে পারে, সেটা বিভিন্ন রকম ধরো তোমার এগ্রিকালচারাল বা ফরেস্ট্রি ভেহিকেল, অ্যাম্বুলেন্স, এগুলো সবকিছুর জন্য কিন্তু প্রপোজাল ফর্ম এই সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স আলাদা আলাদা রকম হচ্ছে। তাহলে প্রাইভেট কার অ্যান্ড মোটর সাইকেল সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি বলছে দেখো, বলছে পার্সন অর ক্লাসেস অফ পার্সন এন্টাইটেল টু ড্রাইভ। কি বলছে দেখো, এনি পার্সন ইনক্লুডিং দ্য ইনসিওর্ড provided that the person driving holds an effective driving license at the time of the accident and is not disqualified from holding or obtaining such license. তাহলে কি বলছে, তাহলে বলছে যে এমন কেউ এই ভেহিকেলটাকে চালাতে হবে, তিনি ইনসিওর হতে পারেন অথবা ইনসিওর ছাড়া অন্য কোনো পার্সনও এই ভেহিকেলটাকে চালাতে পারে, কিন্তু তার একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং সেই ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু যে সময় সে গাড়িটা ড্রাইভ করছে সেই সময় যেন সেটা ভ্যালিড থাকে, এরকম যাতে না হয় যে সেটা তার আগে ছিল বাট এই মুহূর্তে তার ড্রাইভিং লাইসেন্সটা ডিসকোয়ালিফাইড হয়ে গেছে, কোনো কারণে সেটাকে সিজ করা হয়েছে বা কোনো কারণে সেটাকে ডিসকোয়ালিফাই করা হয়েছে, তাহলে কিন্তু সেই পার্সন ওই গাড়িটাকে চালানোর জন্য এন্টাইটেল নয়, চালাতে পারে না। নেক্সট দেখো, প্রোভাইডেড অলসো দ্যাট দ্য পার্সন হোল্ডিং অ্যান এফেক্টিভ লার্নার্স লাইসেন্স মে অলসো ড্রাইভ দ্য ভেহিকেল। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে কি, যদি কোনো পার্সনের লার্নার্স লাইসেন্স থাকে তাহলে সেক্ষেত্রেও সে কিন্তু ভেহিকেলটাকে ড্রাইভ করতে পারে, কিন্তু লার্নার্স লাইসেন্সের ক্ষেত্রে আবার কিছু পার্টিকুলার কিছু ক্লজ বলা আছে, যেরকম হচ্ছে ধরো ওই যে লার্নার্স লাইসেন্স আছে তার সাথে একজন এমন কাউকে থাকতে হবে যে ওই মানে যার কাছে প্রপার ড্রাইভিং লাইসেন্স রয়েছে, প্লাস তার একটা এজেরও ব্যাপার রয়েছে, লার্নার্স লাইসেন্স যার কাছে চালাচ্ছে তার নিচের এজ হলে সে চালাতে পারে না, তো সেই সমস্ত পার্টিকুলারগুলো কিন্তু মেনটেন করতে হবে। নেক্সট কি বলছে দেখো, লিমিটেশনস অ্যাজ টু ইউজ, মানে কিছু লিমিটেশনস রয়েছে যেখানে তোমার এই প্রাইভেট কার অর মোটর সাইকেল ব্যবহার করা যাবে না। লিমিটেশনস মানে কি, এই ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করা যাবে না। যেরকম হচ্ছে, দ্য পলিসি কভার্স ইউজ ফর এনি পারপাস আদার দেন হায়ার অর রিয়ার্ড or the carriage of goods other than samples or personal luggage, মানে যদি ওই গাড়িটাকে তুমি হায়ার অ্যান্ড রিয়ার্ড পারপাস ইউজ করছো তাহলে তখন কিন্তু সেই রিস্কটা কভার থাকছে না পলিসিতে। বা তুমি ধরো এমন কিছু গুডস ক্যারি করছো যেটা তোমার নিজের পার্সোনাল ইউজের জন্য নয়, তুমি হয়তো বিজনেস পারপাস কোনো গুডস ওখানে ক্যারি করছো ওই গাড়িটাতে, এবং সেই সময় কিন্তু যে রিস্কটা সেটাও ইন্স্যুরেন্সে কভার থাকছে না। অর্গানাইজড রেসিং, যদি তুমি কোনো রেসিং এর জন্য গাড়িটাকে ব্যবহার করছো দেন দ্যাট রিস্ক ইজ অলসো নট কভার্ড। পেসমেকিং মানে কাইন্ড অফ ওই স্পিড টেস্টিং টাইপেরই আর কি ব্যাপারটা, হ্যাঁ। রিলায়েবিলিটি ট্রায়ালস, কোনো রকম ট্রায়ালসের জন্য ব্যবহার করছো, বা স্পিড টেস্টিং। এনি পারপাস ইন কানেকশন উইথ মোটর ট্রেড, তুমি ধরো মোটর ট্রেডিং এর জন্য ব্যবহার করছো, মানে গাড়িটা তখনও কাউকে সেল করা হয়নি, তখনও সেটা ফর ট্রেডিং পারপাস ব্যবহার হচ্ছে, তো তখনও কিন্তু সেটা কোনো ইনসিওর্ডকে ওটা সেল মানে কোনো পার্সনকে ওটা সেল করা হয়নি, তখন তাহলে ওটা যে বিজনেসম্যান যে মোটর ট্রেড করছে তার নামে গাড়িটা তখন ইনসিওর করা রয়েছে, ঠিক আছে। তো সেটা কিন্তু প্রাইভেট কার ইন্স্যুরেন্সের মধ্যে সেটা কভার থাকছে না। নেক্সট আমরা দেখবো ফর কমার্শিয়াল ভেহিকেল। তাহলে আমরা দেখলাম, আমরা কি পড়লাম, এখন পড়লাম হচ্ছে যদি প্রাইভেট কারের ক্ষেত্রে হয় তখন সেক্ষেত্রে সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স কিরকম হবে,
এবার আমরা দেখব ফর কমার্শিয়াল ভেহিকেল, সেখানে কি বলছে দেখো, লিমিটেশনস অ্যাজ টু ইউজ। কমার্শিয়াল ভেহিকেলের ক্ষেত্রে কি কি লিমিটেশন রয়েছে। এবার কমার্শিয়াল ভেহিকেল দু রকমের হতে পারে, একটা গুডস ক্যারিং ভেহিকেল আর একটা হচ্ছে প্যাসেঞ্জার ক্যারিং ভেহিকেল। তো প্রথমে আমরা দেখে নেব ফর গুডস ক্যারিং ভেহিকেল কি কি লিমিটেশনস রয়েছে, মানে কি কি ক্ষেত্রে ইউজ হলে সেটা পলিসির মধ্যে কভার থাকছে না। দ্য পলিসি কভার্স ইউজ অনলি আন্ডার আ পারমিট উইদিন দ্য মিনিং অফ দ্য মোটর ভেহিকেল অ্যাক্ট 1988। মানে কমার্শিয়াল ভেহিকেলের ক্ষেত্রে অবশ্যই একটা পারমিট থাকবে। পারমিটটা কি, পারমিটের মধ্যে বলা থাকবে, আমরা আগের পার্টে পড়েছি, এটা আগের চ্যাপ্টারে পড়েছি, পারমিটের মধ্যে বলা থাকবে যে কোথায় কোন কোন জায়গায় এই ভেহিকেলটা চালানো যেতে পারে, সেটাই এই পারমিটে বলা থাকবে। ঠিক আছে, সেটাকে কিন্তু মেনটেন করতে হবে। যদি দেখা যায় যে এমন কোনো জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে যেখানে গাড়িটা চালানোর কোনো পারমিট ছিলই না, তাহলে কিন্তু ইন্স্যুরেন্সটা সেই মুহূর্তেই ভয়েড হয়ে যাবে। এবার দেখো, দ্য পলিসি ডাজ নট কভার ইউজ ফর, কি কি জন্য ইউজ কভার করছে না, অর্গানাইজড রেসিং, পেসমেকিং, রিলায়েবিলিটি ট্রায়াল অর স্পিড টেস্টিং। ওকে, ইউজ whilst drawing a trailer except the towing other than for reward or any one disabled mechanically propelled vehicle। মানে এটা দেখো একটু বোঝার আছে, আমরা কি বলছি, ট্রেলার। ট্রেলার কাকে বলছে, ট্রেলার হচ্ছে এমন একটা বডি যে একটা অন্য কোনো বডির সঙ্গে লাগানো থাকে এবং সেটাকে টেনে নিয়ে যাওয়া হয়। এবার ধরো কোনো একটা গাড়ি অন্য কোনো গাড়িকে টেনে নিয়ে যাওয়ার সময় যদি সেই গাড়িটার, যে গাড়িটা টেনে নিয়ে যাচ্ছে তার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেটা কিন্তু পলিসিতে কভার থাকছে না। কিন্তু এক্ষেত্রে একটা এক্সেপশন আছে, কি বলা হচ্ছে যে যদি গাড়িটা মেকানিক্যালি ডিসেবলড হয়, তাহলে কিন্তু সেটা, কোনো গাড়ি ধরো রাস্তায় মেকানিক্যালি ডিসেবলড হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, তখন অন্য আর একটা গাড়ি তাকে টেনে নিয়ে যাচ্ছে, ট্রেল করে নিয়ে যাচ্ছে, এবং যে গাড়িটা টেনে নিয়ে যাচ্ছে তার কোনো অ্যাক্সিডেন্ট হলো, তাহলে কিন্তু সেটা কভারেজ আছে। বা যদি এমনি এমনি যদি নিয়ে যায়, কোনো মেকানিক্যালি ডিসেবলড ভেহিকেল নয় বা সেটা রিওয়ার্ডের জন্যও নিয়ে যাচ্ছে না, তাহলে কিন্তু যে গাড়িটা টেনে নিয়ে যাচ্ছে তার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কিন্তু সে কভারেজটা পাচ্ছে না। ওকে, নেক্সট কি বলছে দেখো, ইউজ ফর ক্যারিং প্যাসেঞ্জার্স ইন দ্য ভেহিকেল এক্সেপ্ট এমপ্লয়িজ other than driver not exceeding 6 in number coming under the purview of Employees Compensation Act 1923। তাহলে এখানে ইসি কম্পেনসেশন অ্যাক্ট 1923 তে এমপ্লয়িজ দের ক্ষেত্রে বলা হচ্ছে যে সেই তোমার গুডস ক্যারিং ভেহিকেলে ম্যাক্সিমাম 6 জন এমপ্লয়িকে ক্যারি করা যেতে পারে, আদার দেন ড্রাইভার। কারণ ড্রাইভার যে গাড়িটা চালাচ্ছে সে অলরেডি মালিকের এমপ্লয়ি হিসেবেই গাড়িটা চালাচ্ছে, কিন্তু ড্রাইভার ছাড়া ম্যাক্সিমাম 6 জনকে সেই গুডস ক্যারিং ভেহিকেলে ক্যারি করা যেতে পারে। তার থেকে বেশি লোক কিন্তু ক্যারি করলে সেটা আর পলিসির মধ্যে কভার থাকছে না। নেক্সট আমরা দেখবো কি লিমিটেশনস অ্যাজ টু ইউজ ফর প্যাসেঞ্জার ক্যারিং ভেহিকেল। তাহলে আমরা কি দেখলাম যে কমার্শিয়াল ভেহিকেল দু রকম হয়, একটা গুডস ক্যারিং, একটা প্যাসেঞ্জার ক্যারিং। গুডস ক্যারিং এর ক্ষেত্রে কি কি লিমিটেশনস ছিল আমরা দেখে নিয়েছি, এখন আমরা প্যাসেঞ্জার ক্যারিং ভেহিকেলের ক্ষেত্রে লিমিটেশনস গুলো দেখবো। Policy covers use only under a permit, contract carriage or state carriage within the meaning of Motor Vehicle Act। তাহলে এখানেও সেম ব্যাপার, পারমিট থাকতে হবে, সেটা কন্ট্রাক্ট ক্যারেজ হোক বা স্টেজ ক্যারেজ হোক, তার ক্ষেত্রে কিন্তু পারমিট একটা থাকতে হবে। কি বলছে দেখো, পলিসি ডাজ নট কভার ইউজ ফর অর্গানাইজড রেসিং, পেসমেকিং, রিলায়েবিলিটি ট্রায়াল অর স্পিড টেস্টিং। তাহলে এগুলো কোনো ক্ষেত্রেই কভার থাকছে না। ইউজ whilst drawing a trailer except the towing of any one disabled mechanically propelled vehicle। তাহলে এটাও কিন্তু প্যাসেঞ্জার ক্যারিং ভেহিকেলের মতো, এই গুডস ক্যারিং ভেহিকেলের ক্ষেত্রে প্যাসেঞ্জার ক্যারিং ভেহিকেলের এই দুটোতে সমানই আছে, সেম আছে। তাহলে কি বলছে যে যে কোনো গাড়িকে যদি ড্র করে নিয়ে যাওয়া হয়, তাহলে সেই গাড়িটা যেন মেকানিক্যালি ডিসেবলড হয় বা যেটা যেন রিওয়ার্ডের জন্য নিয়ে যায়। এমনি এমনি যদি কোনো গাড়ি অন্য একটা গাড়িকে ড্র করে নিয়ে যায় এবং যে গাড়িটা নিয়ে যাচ্ছে তখন তার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কিন্তু সে কভারেজ পাবে না। ঠিক আছে, নেক্সট আমরা দেখব মিসলেনিয়াস অ্যান্ড স্পেশাল টাইপস অফ ভেহিকেলস। কিছু মিসলেনিয়াস অ্যান্ড স্পেশাল টাইপস অফ ভেহিকেল হয়, যখন আমরা ক্যাটাগরাইজেশন পড়েছিলাম তখন আমরা এগুলো দেখেছিলাম। তাহলে প্রথমে দেখো কি আছে, এগ্রিকালচারাল অ্যান্ড ফরেস্ট্রি ভেহিকেলস। তাহলে এক্ষেত্রে কি বলা হচ্ছে যে এগুলো যেন শুধুমাত্র এগ্রিকালচার বা ফরেস্ট্রি এই পারপাসেই যেন এই ভেহিকেল ইউজ করা হয়, এই ভেহিকেল অন্য কোনো পারপাস ইউজ হলে সেটা পলিসিতে কভার থাকছে না।
নেক্সট হচ্ছে অ্যাম্বুলেন্স অর হেসার্স, তাহলে এগুলো যেন ওই পারপাসেই ব্যবহার করা হয়, এটাই বলা হচ্ছে। এই ভেহিকেলগুলো যেন অ্যাম্বুলেন্সে করে কেউ যাচ্ছে, ধরো পিকনিকে যাচ্ছে এবং সেই সময় কোনো অ্যাক্সিডেন্ট হলো, তাহলে কিন্তু সেটা সেই রিস্কটা কভারেজ নেই। অ্যাম্বুলেন্সটা যে পারপাসের জন্য ব্যবহার করার জন্য অ্যাম্বুলেন্স, সেই পারপাসেই যেন ব্যবহার হয়। নেক্সট হচ্ছে সিনেমা ফিল্ম রেকর্ডিং, তাহলে এক্ষেত্রেও যেন সিনেমা ফিল্ম রেকর্ডিং যে ভেহিকেলগুলো রয়েছে সেটাও যেন ওই পারপাস ব্যবহার হয়। নেক্সট হচ্ছে ক্রেনস ব্রেকডাউন ভেহিকেলস, ক্রেনস যে পারপাস ইউজ হয় সেই পারপাস যেন ইউজ হয়। ফায়ার ব্রিগেড, এইগুলো যেন, তাহলে এই ভেহিকেলগুলোর ক্ষেত্রে বলছে এগুলো যে পারপাসের জন্য ভেহিকেলগুলো সেই পারপাসে ইউজ হলে সেই সময় যদি কোনো রিস্ক হয় তাহলে দ্যাট ইজ কভার্ড, বাট আদারওয়াইজ দ্য রিস্ক ইজ নট কভার্ড। ওকে, আশা করি বোঝা যাচ্ছে। নেক্সট, লস্ট, ডেস্ট্রয়েড অর মিউটিলেটেড সার্টিফিকেটস, তাহলে যদি কোনো ক্ষেত্রে সার্টিফিকেট হারিয়ে যায় বা যদি নষ্ট হয়ে গেছে বা ছিঁড়ে গেছে, যদি এরকম কিছু হতে পারে সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স, তাহলে সেক্ষেত্রে কি করতে হয়? সেক্ষেত্রে যেটা প্রথমে করতে হয় সেটা হচ্ছে যে যদি সার্টিফিকেট তোমার ছিঁড়ে গিয়ে থাকে বা ধরো নষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে সেই সার্টিফিকেটটাই কিন্তু ইনসিওরডকে ফার্স্টে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে জমা করতে হবে। তারপরে তাকে কি করতে হবে? পেজ টু দ্য ইনসিওরার আ ফি অফ ₹50 ইন রেসপেক্ট অফ ইচ সাচ সার্টিফিকেট, তাহলে এরকম সার্টিফিকেটের ক্ষেত্রে তাকে 50 টাকা ইন্স্যুরেন্স কোম্পানিতে পেমেন্ট করতে হবে এবং তার জন্য সে নতুন আবার সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা কি দেখবো? কভার নোট। আমরা কভার নোট কাকে বলে এবার দেখে নেব। কভার নোট দেখো কি বলছে, আ কভার নোট ইজ ইউজুয়ালি ইস্যুড when the policy and certificates of insurance cannot be immediately issued for any reason। মানে ধরো প্রথমে একটা ইন্স্যুরেন্স কোম্পানিকে একটা পলিসি ইস্যু করার জন্য তাকে সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স রেডি করতে হবে এবং সেটা কাস্টমারের যা যা নিড আছে সেই তার প্রপোজাল ফর্ম সেগুলো অনুযায়ী তাকে সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্সটা রেডি করতে হবে এবং সেটা করতে একটা সময় লাগে। তো সেই সময়টা, সেই টাইমটার মধ্যে যাতে ইন্স্যুরেন্স কভারেজ ইনসিওর্ড পায় সেই জন্য তাকে কভার নোট প্রোভাইড করা হচ্ছে। তাহলে কভার নোট কখন প্রোভাইড করা হচ্ছে? যতক্ষণ অবধি পলিসি সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্সটা রেডি হচ্ছে না। সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স রেডি হয়ে গেলে কিন্তু কভার নোট তখন আর কোনো ভ্যালিড ডকুমেন্ট নয়। এবারে এই কভার নোট তো অনন্তকালের জন্য ইস্যু করা যেতে পারে না, তার একটা পার্টিকুলার টাইম লিমিট থাকবে, সেটা এবার দেখে নেবো আমরা। আ কভার নোট which has to be issued in a prescribed form is valid for a period of 15 days। তাহলে 15 দিনের জন্য কভার নোট ভ্যালিড থাকছে, তার মধ্যে ইন্স্যুরেন্স কোম্পানিকে সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স রেডি করে ইনসিওরডকে হ্যান্ড ওভার করতে হবে। এবার এক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, ইফ ফর এনি রিজন দ্য কোম্পানি ইজ নট এবল টু ইস্যু দ্য পলিসি উইদিন দিস পিরিয়ড, the validity of the cover note shall be extended by 15 days at a time। মানে যদি কোনো কারণে এই 15 দিনের মধ্যে কোম্পানি সেটা রেডি করতে না পারে তাহলে অ্যাট আ টাইম ওটাকে এক্সটেন্ড করা যেতে পারে ম্যাক্সিমাম 15 দিন অবধি, বাট ইন নো কেস দ্য টোটাল পিরিয়ড শ্যাল এক্সিড 16 days। কিন্তু কোনো ক্ষেত্রেই টোটাল কভার নোটের পিরিয়ড কিন্তু 60 দিনের বেশি হতে পারবে না। ম্যাক্সিমাম কভার নোটের ভ্যালিডিটি তাহলে কত হতে পারবে? কভার নোটের ভ্যালিডিটি কত হতে পারবে? 60 days। কিন্তু সেটা প্রথমে ভ্যালিড করা হবে 15 দিনের জন্য, এরপর সেটাকে 15 দিন করে করে বাড়ানো যেতে পারে যদি না ইন্স্যুরেন্স কোম্পানি সার্টিফিকেট রেডি করতে পারে তখন সেক্ষেত্রে। কিন্তু সেটাকে বাড়াতে বাড়াতে ম্যাক্সিমাম 60 দিন যখন হয়ে যাবে তখন কিন্তু আর কোনোভাবেই ওটাকে এক্সটেন্ড করা যাবে না। ঠিক আছে, নেক্সট আমরা কি দেখবো দেখো, বলছে পলিসি ফর্মস। তাহলে পলিসি ফর্মসের মধ্যে আবার কিছু কিছু জিনিস থাকে, কিছু কিছু ক্লজ থাকে। যেরকম প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে রিসাইটাল ক্লজ। রিসাইটাল ক্লজের মধ্যে বেসিক্যালি বলা হয় যে এই ভেহিকেলটাকে, এই ইনসিওর্ডের নামেই ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার এত, এটাকে ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা সেই রিস্কটাকে কভার করা হয়েছে। কিন্তু এখানে কিছু ডিটেলসে বলা থাকে না কি কি রিস্ক কভার করা হচ্ছে, তার কি কি টার্মস কন্ডিশন আছে, তার কি কি এক্সেপশন আছে, এগুলো কিন্তু এখানে মেনশন করা থাকে না। এখানে শুধু বলা হয় যে প্রিমিয়াম নেওয়া হয়েছে এই পার্সনের থেকে এবং তার এগেনস্টে ইন্স্যুরেন্স কোম্পানি এই ভেহিকেলটাকে ইনসিওর্ড করছে। ঠিক আছে, তারপর থাকে অপারেটিভ ক্লজ। এবার এই অপারেটিভ ক্লজের মধ্যে কিন্তু সমস্ত কিছু ডিটেলসে বলা থাকে যে কি কি রিস্ক কভার রয়েছে, কি কি রিস্ক কভার নেই। সেটা প্রাইভেট কারের জন্য হলে প্রাইভেট কারের এক রকমের রিস্ক হতে পারে, কমার্শিয়াল ভেহিকেলের জন্য এক রকমের রিস্ক হবে,
তোমার ধরো যদি মোটর ট্রেড পলিসি হয় তাহলে সেক্ষেত্রে অনেক অন্য রকমের রিস্ক হবে। তাহলে সেটা কি ধরনের পলিসি, তার মধ্যে কি কি রিস্ক কভার রয়েছে, কি কি এক্সক্লুশন রয়েছে, এগুলো সমস্ত কিছু, কি কি কন্ডিশন রয়েছে, সেগুলো সমস্ত কিছু বলা থাকবে এই অপারেটিভ ক্লজে। নেক্সট হচ্ছে শিডিউল। এই শিডিউলের মধ্যে কি কি থাকবে? শিডিউলের মধ্যে পলিসি নাম্বার, তোমার ইন্স্যুরেন্স কোম্পানি নাম থাকবে, ইনসিওর্ডের নাম থাকবে, তার জিওগ্রাফিক্যাল এরিয়া থাকবে, তার কি কি লিমিটেশনস রয়েছে, তারপরে তার প্রিমিয়ামটা কিভাবে কম্পিউট করা হয়েছে সেই প্রিমিয়াম কম্পিউটেশনটা থাকবে। এগুলো সমস্ত কিছু থাকবে হচ্ছে এই শিডিউলের মধ্যে, ঠিক আছে। আর যদি সেই শিডিউলটা কমার্শিয়াল ভেহিকেলের জন্য হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু থাকবে হচ্ছে যে তোমার লাইসেন্সড ক্যারিং ক্যাপাসিটি। সেখানে কিন্তু আর প্রাইভেট কারের জন্য এটা থাকে সিটিং ক্যাপাসিটি, কিন্তু কমার্শিয়াল ভেহিকেলের ক্ষেত্রে এখানে থাকবে, মেনশন করা থাকবে লাইসেন্সড ক্যারিং ক্যাপাসিটি, ঠিক আছে। এবং বাকি সবকিছু তো থাকবেই, মানে পলিসি নাম্বার, কোম্পানির নাম, ইনসিওর্ডের নাম, ইনসিওর্ডের তোমার অ্যাড্রেস, জিওগ্রাফিক্যাল এরিয়া, এগুলো তো সব থাকবেই, ঠিক আছে। নেক্সট একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে এন্ডোর্সমেন্ট। কি বলছে দেখো, an endorsement is a written evidence of an agreed change in the policy. It is a document that incorporates changes in the terms of the policy. তাহলে এন্ডোর্সমেন্ট হচ্ছে কি, ধরো পলিসি ইন্স্যুরেন্স সার্টিফিকেট ইস্যু করা হয়ে গেছে, কিন্তু এরপর ওখানে কিছু ভুল হয়েছে বা কিছু জিনিস হয়তো চেঞ্জ করার দরকার আছে, তখন সেই চেঞ্জটার জন্য নতুন করে আর পলিসি ইস্যু করা হয় না, ওই পলিসির মধ্যেই এন্ডোর্সমেন্ট করা হয়। ওকে, সেটা কি বলছে এন্ডোর্সমেন্ট। অ্যান এন্ডোর্সমেন্ট ক্যান বি টু টাইপস। কি কি সেটা? একটা হচ্ছে প্রিমিয়াম বিয়ারিং এন্ডোর্সমেন্ট, মানে সেই এন্ডোর্সমেন্ট করার জন্য এক্সট্রা প্রিমিয়াম ইনসিওর্ডকে পে করতে হতে পারে। আর একটা হচ্ছে নন প্রিমিয়াম বিয়ারিং এন্ডোর্সমেন্ট। এবার এখানে প্রিমিয়াম বিয়ারিং হবে না নন প্রিমিয়াম বিয়ারিং হবে সেটা ডিসাইড করবে অবশ্যই ইন্স্যুরেন্স কোম্পানি। এবং কিসের ওপর ডিপেন্ড করে সেটা ডিসাইড করবে, যে যদি দেখা যায় যে এই এন্ডোর্সমেন্টের জন্য রিস্কটা বেড়ে গেল তাহলে সেক্ষেত্রে প্রিমিয়ামটাও বাড়বে, আর যদি দেখা যায় যে না রিস্ক বাড়েনি তাহলে প্রিমিয়ামটা সেমই থাকবে, প্রিমিয়াম আর বাড়ছে না। এবার আমরা কি দেখব, প্রিমিয়াম বিয়ারিং এন্ডোর্সমেন্ট কি কি, কি কি এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে রিস্ক বেড়ে যেতে পারে, এই কি কি এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে রিস্ক বেড়ে যেতে পারে এবং সেক্ষেত্রে অ্যাডিশনাল প্রিমিয়ামও চার্জ করা হতে পারে। যেরকম ট্রান্সফার অফ ওনারশিপ যদি হয়, অ্যাডিশন অফ এলপিজি অর সিএনজি কিট, চেঞ্জ অফ আরটিও লোকেশন, তাহলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রিমিয়ামটা বাড়তে পারে, কারণ রিস্ক বাড়তে পারে। হয়তো ধরো তার কোনো তোমার প্লেন জায়গায় তার আরটিও ছিল, মানে সেই প্লেন জায়গায় গাড়িটা ড্রাইভ করা হতো, এবার তার আরটিও লোকেশন চেঞ্জ হচ্ছে, এবার ধরো কোনো হিলি রিজিয়ানে সেটা চলে যাচ্ছে, এবার হিলি রিজিয়ানে রিস্ক বেশি থাকছে, তাহলে সেক্ষেত্রে প্রিমিয়াম বাড়তে পারে, সেটা ডিসাইড করবে ইন্স্যুরেন্স কোম্পানি। নেক্সট হচ্ছে নন প্রিমিয়াম বিয়ারিং এন্ডোর্সমেন্ট। সেগুলো কি কি, যে ক্ষেত্রে প্রিমিয়াম এক্সট্রা কোনো প্রিমিয়াম আর চার্জ করা হচ্ছে না, সেগুলো হচ্ছে রেকটিফিকেশন ইন কন্ট্যাক্ট ডিটেলস, হয়তো ইনসিওর্ডের কন্ট্যাক্ট ডিটেলসটা চেঞ্জ হচ্ছে, সেটা অ্যাড্রেস হতে পারে, কন্ট্যাক্ট নাম্বার হতে পারে। রেকটিফিকেশন ইন ইঞ্জিন অর চেসিস নাম্বার, হয়তো সেটা এন্ট্রি করার সময় ভুল ছিল, সেটাকে রেকটিফাই করা হচ্ছে। অ্যাডিশন অফ হাইপোথিকেশন, যদি এগুলো হয় তাহলে সেক্ষেত্রে প্রিমিয়াম আর এক্সট্রা কোনো চার্জ করা হচ্ছে না। ওকে, নেক্সট আমরা দেখছি রিনিউয়াল নোটিস। কি বলছে দেখো, it is the practice of companies to issue renewal notice to the insured usually 1 month in advance of the date of expiry of the policy. তাহলে বেসিক্যালি আমরা কি জানি, এই মোটর ইন্স্যুরেন্স পলিসি 1 বছরের জন্য ভ্যালিড থাকছে, তাহলে এবারে 1 বছর শেষ হওয়ার সময় তাকে একটা রিনিউয়াল নোটিস ইন্স্যুরেন্স কোম্পানি থেকে প্রোভাইড করা হয়, যে তোমার পলিসিটা এত ডেটে এক্সপায়ার করে যাচ্ছে, তুমি যদি সেটাকে আবার রিনিউ করাতে চাও তাহলে এই প্রিমিয়ামটা তোমাকে আবার পে করতে হবে। ওকে, ইয়ারলি প্রিমিয়াম দিতে হয় মোটরের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে সেই নোটিশটা ইউজুয়ালি 1 মান্থ আগে, ডেট অফ এক্সপায়ারির 1 মান্থ আগে ইনসিওর্ডকে জানানো হয়। ওকে, দিস নোটিস প্রোভাইডস ডিটেলস অফ রিনিউয়াল প্রিমিয়াম ইনক্লুডিং নো ক্লেম বোনাস ইফ আর্নড। তাহলে এখানে কিন্তু তার প্রিমিয়াম কত হবে, রিনিউয়াল প্রিমিয়াম কত হবে সেটাও বলা থাকে, এবং নো ক্লেম ডিসকাউন্টটাও যদি সে গেন করে তাহলে সেটাও সেখানে বলা থাকে। নো ক্লেম ডিসকাউন্ট কি, যদি আগের বছরে তার কোনো, মানে যে বছরে ধরো প্রিমিয়াম, যে বছরে ধরো ইন্স্যুরেন্সটা চলছে সেই বছরে তার কোনো ক্লেম সে করেনি, তাহলে সেক্ষেত্রে সে একটা
নো ক্লেম ডিসকাউন্ট পায়। এবং সেই ডিসকাউন্ট মানে কি, তার যে প্রিমিয়াম নেক্সট ইয়ারে সেখানে সেই প্রিমিয়াম থেকে সে একটা ডিসকাউন্ট পাবে, মানে তার যতটা প্রিমিয়াম হওয়ার কথা ছিল তার থেকে কিছুটা অ্যামাউন্ট কম হবে। তাহলে সেটা সেখানে রিনিউয়াল নোটিসে সেটা মেনশন করা থাকছে। ঠিক আছে, তাহলে চলো আজকে এতটাই। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিওটাকে কাইন্ডলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, তাহলে আমিও আরও মোটিভেশন পাবো আরও ভিডিও আনার জন্য। তাহলে এর পরের পার্টে আমরা এই চ্যাপ্টার 3 এর নেক্সট পার্টটা নিয়ে পড়াশোনা করছি। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং।